তীব্র পলিটিক্যাল বিতর্কের জন্ম দেয় বলে একটা বিপ্লবী সরকার গঠন করে তারপরে আপনি সংবিধানটাকে হয় সাসপেন্ড করতেন, না হলে আপনি বলতেন যে এই সংবিধান আর থাকবে না, উই উইল রাইট এ নিউ কনস্টিটিউশন। আপনার মনে থাকবে আমি আমার এই অভ্যুত্থানের পর আমি একটা লেকচার দিয়েছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। সেখানে আমি এই কনস্টিটিউশন নিয়ে আলাপ করতে গিয়ে বলেছিলাম যে এটা কি অভ্যুত্থান না বিপ্লব। যদি এটা অভ্যুত্থান হয় তাহলে সংবিধান স্টিল ওয়ার্কিং, সংবিধান এক্সিস্ট করছে এখনো। তাই যদি করে তাহলে ওই সব প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাই থাকবেন, আছেন, অনেক কিছুই ওইভাবে চলবে। তো এই কথাগুলো তখন তীব্র পলিটিক্যাল বিতর্কের জন্ম দেয়। কিন্তু এটা একটা কনস্টিটিউশনাল ডিবেট হওয়া দরকার ছিল, একটা কনস্টিটিউশনাল ডিবেট হতে পারতো, কিন্তু সেটা হলো না। না হয়ে আমি শেখ রুমিন আমার ঘাড়ের উপরে মানে পলিটিক্যাল কাদা চোরাচুরি হয়ে গেল। হ্যাঁ, মানে এত শ্যালো আমাদের দেশের পলিটিক্যাল অ্যাক্টিভিস্টরা, এত শ্যালো, এত অগভীর যে ওরা বুঝতেই পারলো না যে আমি একটা বিশ্ববিদ্যালয়ের সংবিধানের উপর লেকচার দিতে গিয়ে একটা সাংবিধানিক প্রশ্ন তুলে নিয়ে এসেছি। এবং দীর্ঘদিন ফরহাদ মাযহার সাহেব কিন্তু এই বিতর্কটা করেছেন, যেটা যদি বিপ্লব না হয় তাহলে কিন্তু সংবিধান অনুযায়ী যা যা হওয়ার কথা তাই হওয়ার কথা। আচ্ছা, এখানে যেটা হয়েছে, আমি যেহেতু সংবিধান অনুযায়ী একটা শপথ নিয়েছি এবং সেটা অনুযায়ী সংবিধান সংশোধনের প্রক্রিয়াটা সেই সংবিধানেই রয়ে গেছে, সো আমার একটা গণপরিষদের শপথ আমি সেই সংবিধান অনুযায়ী আর নিতে পারি না। এখানে কনফ্লিক্ট হয়ে যায়, লিগ্যাল কনফ্লিক্ট। এক, দুই হচ্ছে প্রশ্ন থাকে যে বিএনপি তাহলে কেন এই বিষয়টি অনেক আগেই পরিষ্কার করে নাই, তাই না? তাহলে তো এটা বিএনপির তরফে এক ধরনের দ্বৈত দ্বিচারিতা বলেন, এক ধরনের প্রতারণা বলেন। এটা যারা ওই সংবিধান সংশোধন কমিটিতে গেছে, দিনের পর দিন বৈঠক করেছে, প্রধানমন্ত্রী সহ হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন করেছে, তারপর তাদের এই রিট্রিটটা, একটা বিষয় কিন্তু ভাই বুঝতে হবে, সেটা হচ্ছে বিএনপি দলগতভাবে তাদের সিদ্ধান্ত নেবে। আমি স্বতন্ত্র এমপি হিসেবে এবং একজন আইনজীবী হিসেবে আমি আমার সিদ্ধান্তগুলো আমার মতন, আমার ব্যাখ্যা অনুযায়ী আমি নেব। জামাত কিন্তু তাদের মতো করে সিদ্ধান্ত নেবে। সো বিএনপি যখন বলল সংবিধান সংশোধন পরিষদের ব্যাপারে আলোচনা হলো, গণভোট হলো, হ্যাঁ ভোটের পক্ষে গেল, তারপরে তাদের সই না করার ব্যাখ্যাটা সেটা তাদেরকে দিতে হবে। এটার সমাধান এখন কিভাবে হতে পারে? পার্লামেন্টে এটা নিয়ে ডিবেট হবে। সংবিধানের ভিতরে থেকে আপনি সংবিধানকে বাদ করে দিবেন, এটা তো এখন মানে সহজ জায়গা থেকে ডিফিকাল্ট। ইটস আ টোটাল ক্যাওস। আমি আপনাকে বলি, আপনি যদি সাংবিধানিক পয়েন্ট অফ ভিউ থেকে দেখেন, আপনি যদি একজন আইনজীবীর পয়েন্ট অফ ভিউ থেকে দেখেন, ইটস আ টোটাল মেস। ইটস আ টোটাল মেস। কিছু হতো না যদি সত্যি সত্যি মানে যারা এখন সংসদে যাচ্ছে, বসছে, ক্ষমতা আছে, বিরোধী দলে আছে, তারা যদি একমত হতো যে এই সংবিধান আমরা রাখবো না, ডে ওয়ান থেকে তারা এটাকে একটা বিপ্লবী সরকারের রূপ দিত। সমাধান কেবলমাত্র বিপ্লবী সরকারের জায়গাটাতেই ছিল। এখন কথা হলো, যেই আওয়ামী লীগ যেই সংবিধানের উপর ভিত্তি করে আমরা বলছি যেটা করা যাচ্ছে না, সেই সংবিধানের উপর ভিত্তি করে আওয়ামী লীগ তো এসে দাবি করতে পারে যে পুরো সিস্টেমটাই বৈধ ছিল, অবৈধ ছিল, নির্বাচন অবৈধ ছিল, সবকিছু অবৈধ হয়েছে। তখন খুব অবাক হবার কিছু থাকবে না। আপনি যদি একদম ফোর কর্নার্স অফ দ্য কনস্টিটিউশন দেখেন, একদম লিটারাল মিনিং এ যান, আপনি যদি একদম আক্ষরিক ভাবে সংবিধানের ব্যাখ্যায় যান, এটা হতে পারে, এটা হতেই পারে। তবে কি, এখানে একটা তবে আছে, দ্য কোয়েশ্চেন অফ ডক্ট্রিন অফ নেসেসিটি একটা ব্যাপার। প্রধানমন্ত্রী নাই, পালিয়ে গেছেন, সংসদের স্পিকার নাই, ডেপুটি স্পিকার কারাগারে, পুরো দলটা মানে সরকারে যারা ছিল, দল না, লেটস কল ইট, সরকারে যারা ছিল তারা কেউ নাই। সো এরকম একটা জায়গায় তো একটা দেশ ভয়েডে চলতে পারে না। সেই কারণে আপনি দেখেন এই সংবিধান অনুযায়ী কিন্তু সুপ্রিম কোর্টের রেফারেন্স চাওয়া হয়েছে, এবং সেই রেফারেন্স অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। সো সেটার কিন্তু একটা লিগ্যাল বেসিস আছে। তারপরেও কথা থাকে, আমি জানি না আমি কি এই ডিবেটে ঢুকবো, কারণ এটাকে পলিটিক্যাল একটা কালার দেওয়ার চেষ্টা হবে। আমি কিন্তু একদম একজন আইনজীবী হিসেবে কথাগুলো বলছি। আচ্ছা, এখন আপনি আসেন, এই যে সুপ্রিম কোর্টের রেফারেন্সটা নেওয়া, এই রেফারেন্সের শুনানি হইতে হবে, ওপেন কোর্টে শুনানি হবে। শুনানি করলো কারা, কবে হলো? ওপেন কোর্ট তো ছিলই না, কারণ চিফ জাস্টিস সহ সবাই দে ওয়ার অল ইন হাইড। তো কোথায় কি? অন্তর্বর্তীকালীন সরকার যদি কিছু ক্ষেত্রেও কিছুটা সফল হতে পারত, তাহলে হয়তো এতটা মরিয়া হয়ে একটা নির্বাচন হয়তো নাও হতে পারত। মানুষের মধ্যে এক ধরনের হতাশা চলে এসেছিল, মববাজি বন্ধ হচ্ছে না, বিভিন্ন জায়গায় গিয়ে চাঁদাবাজি বন্ধ করা যাচ্ছে না,
করাপশন বন্ধ করা যাচ্ছে না, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ডিটোরেট করছে। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনে কথা বলতে গেলে উদ্ভট কথাবার্তা বলছিলেন তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা। সো মানুষের মধ্যে এক ধরনের ভীতি, এক ধরনের অনিশ্চয়তা কিন্তু একটা দেশের জন্য সবচেয়ে ক্ষতিকর। অর্থনীতি ভেঙে পড়ে, সমাজ ভেঙে পড়ে এবং একটা সরকার কলাপস করতে বাধ্য। সো এই যে আনসার্টেনটি, কি হবে, কি হতে যাচ্ছে, ইভেন উপদেষ্টারাই বলা বলি করছেন যে খোদ নির্বাচনের আগের দিন তাদের কাছে ফোন আসতে থাকে, নির্বাচন কি কালকে হবে, সত্যি হবে, আসলেই হবে। এই যে ডিলেমা, এই যে অনিশ্চয়তা, এটা না পলিটিক্যাল পার্টিগুলোকে একটা ভালো মাইলেজ দিয়েছে। ইন্টারিম গভর্নমেন্ট যদি কিছুটাও সফল হতেন, মানে এইরকম আটার ব্যর্থতা তো খুব কম হয়। সো এইটার একটা সুবিধা পলিটিক্যাল পার্টিগুলো সবাই নিতে পেরেছে। সো ইন দ্য লং রান এটা একটা কোশ্চেন থেকে গেল, এবং এই যে মানে কাইন্ড অফ হোলস যেগুলো আসলে যদি একটা প্রপার বলা যেতে পারে প্রপার আনসার না পায়, তাহলে এটার সুযোগ হয়তো যাদেরকে নিয়ে আমরা আজকে বলছি, মানে যে যাদের বিরুদ্ধে আন্দোলনটা হয়েছিল, তারা ডেফিনেটলি ইন ফিউচার সেটা নেওয়ার চেষ্টা করবেন এবং নেবেন। আমি অবাক হব না, আমরাও অবাক হব না, তবে আমরা খুব বেশি অবাক হব যে আমাদের চোখের সামনে যে ঘটনাগুলো ঘটে গেছে। আপনারা জানেন যে 24শে জুলাইয়ের যে অভ্যুত্থান, যেসব ছেলেমেয়েরা রাস্তাঘাটে জীবন দিয়েছে, যেসব শহীদ পরিবার এখন তাদের প্রপার মর্যাদাটুকু পায়নি, হয়তো সারা জীবনে কোনোদিনও পাবেন না, তারা যদি তাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ দেখতে না পান। তুমি আপনার ব্রাহ্মণবাড়িয়া নিয়ে কথা বলতে চাই। ব্রাহ্মণবাড়িয়ার দুটো ইমেজ, একটা হচ্ছে রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়ার, সেটা একটা, আর একটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া নামটা শুনলে আমরা যেটা শুনি দুই পক্ষের তুচ্ছ সিলি ঘটনা নিয়ে যে আওয়াজগুলা হয়, কতটুকু কাজ করার সুযোগ আছে একজন স্বতন্ত্র সদস্য হিসেবে? ইট উইল ডিপেন্ড অন দি গুডউইল অফ দ্য গভর্নমেন্ট। সরকার আমাকে কতটুকু কাজ করতে দিবে, এক। দুই হচ্ছে সরকার কাজ না করতে দিলে আমি কতটুকু স্ট্রংলি কাজ করতে বাধ্য করতে পারি সরকারকে। আজকাল গণমাধ্যমের যুগ, সবার হাতে হাতে সেলফোন। আমি কোথায় কি ডিও লেটার দিচ্ছি, কোন কাজটার জন্য আমি সরকারকে অনুরোধ করছি, সরকার কোনটা শুনছে কোনটা শুনছে না, এটা কিন্তু ইট উইল বি লাইক এন ওপেন বুক। সবাই দেখতে পাবে, সবাই জানতে পারবে, এবং খুব বেশি ইনজাস্টিস করার চেষ্টা হয়তো হতে পারে, কিন্তু সেটারও একটা ব্যাকফায়ার আছে। আপনি জিতে আসার পরে বিএনপি থেকে আপনার সঙ্গে যোগাযোগ করা হয়নি? বা না, থ্যাংক গড না। তো আমার কাছে প্রচন্ড মানবতার খেলা চলছে এখানে। সরি, আমি এটা ফিল করছি, আমি জানি না আসলে পলিটিক্স এর ভাষা কি হতে পারে, বাট হাউ, কেন হবে এটা? মানে ভেরি আনএক্সপেক্টেড। আপনার কখনো আপনি মিস করেন না আপনার দলকে? দেখুন কিবরিয়া, আমি একা বড় হয়েছি, আমার ভাই বোন নাই। আমি ওটাকে আরেকটা সত্য বলেছি, সব বলেছি, সেসব কিছুটা যাবে আর এই ছোটতে। আমি কিছু আমার লাইফে কিছু প্যাটস নিয়ে আমি বড় হয়েছি, এখনো কিন্তু প্যাটস নিয়ে আমি থাকি। আমার লাইফে আবেগ শব্দটা খুব দামি। এটা আমি আমার বাবা মার বাইরে খুব বেশি মানুষ, আমি জানি না, আমি হাতে গোনা বোধহয় 1-2 জনের ব্যাপারে আবেগ শব্দটা বলতে পারি। জীবনের এই পর্যায়ে এসে আমার মনে হয় না আমি এই দুটো মানুষ ছাড়া কারোর ব্যাপারে আবেগ বলতে পারবো। ইনভেস্টমেন্টের ব্যাপারে যদি আসে, আপনি ওই সময় কথা বলে আসলেন, সময় হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। আমি যতদূর জানি, যখন আপনাকে আমি প্রশ্নটা করছিলাম যে আপনি ল প্র্যাকটিস করলে, আমি যদি ভুল না বলে থাকি, শোটাতে আছে, আপনারা দেখে নিন, আপনার প্রতি মাসের রেভিনিউ হতো 5 থেকে 6 লাখ টাকা, সেটা আপনি সাইড করে দিয়ে আপনি দলের পেছনে সময় দিচ্ছেন, and it has been 17 years। সেখানে ইমোশন না এসে থাকে কিভাবে? আমি না একটু ম্যাথমেটিক্যালি চিন্তা করি। আমি সময় দিয়েছি, নিশ্চয়ই দিয়েছি, দল বেনিফিটেড হয়েছে, আমিও তো রুমিন ফারহানা হয়ে উঠেছি। একমত। হ্যাঁ, এবং এই যে এত মানুষের ভালোবাসা, এটা কি আমি কিনতে পারতাম, কোনো কিছু দিয়ে পেতাম? আমিও তো ফ্লারিশ করেছি, আমি আমার পরিশ্রম, আমার যেটুকুই আল্লাহ মেধা দিয়েছেন সবকিছুকে কাজে লাগিয়েছি। সো আমি বলবো ইটস আ উইন-উইন সিচুয়েশন। ডেফিনেটলি। আমরা কয়েনের একটা সাইড নিয়ে কথা বলছি, যদি হেরে যেতেন? আমি এটা ভেবেছি। আমাকে নিয়ে কিন্তু ভীষণ ট্রোল হচ্ছিল। আমি একজন নারী, আমি একজন প্রতিবাদী নারী, আমি একজন ওমেন উইথ আ ভয়েস। এই